ডক্টর মোহাম্মদ ইউনূস এখন তিন দিক থেকে ফেসে গিয়েছে, তিন দিক থেকে গোল 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 করে ফেসে গিয়েছে। সোজা যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনার জন্য এখন সরাসরি সমর্থন এসেছে। গতকাল ইউনূসের কাছে একটি চিঠি এসে পৌঁছে মার্কিন কংগ্রেস সদস্যদের প্রতিবাদ কি নিয়ে? প্রতিবাদ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে এবং ইউনূসের একতরফা নির্বাচন আয়োজন নিয়ে। ইউনূসের গ্রামীণ ব্যাংক, ইউনূসের কোনো অস্তিত্ব, ইউনূসের কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে থাকবে না। অধ্যাপক ইউনূসের এই কিচেন ক্যাবিনেটের পর্দার আড়ালের খেলায় শুধু তার মিত্ররাই নয়, খেপেছে আন্তর্জাতিক মিত্ররাও। যুক্তরাষ্ট্র থেকে জাতিসংঘ আর ইউরোপীয় ইউনিয়ন সবাই একযোগে অধ্যাপক ইউনূসের কাছে কড়া বার্তা পাঠিয়েছে। তো অধ্যাপক ইউনূস ও তার কিচেন ক্যাবিনেটের কি শেষ রক্ষা হবে? দিল্লিতে বসে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আসলে কি ধরনের নেতৃত্ব পরিবর্তনের পরিকল্পনা করছেন? জনবিচ্ছিন্ন, দুর্নীতিবাজ ও বিতর্কিত নেতারা কি সত্যি বাদ পড়বেন? সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের ভূমিকা কি হতে পারে? দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, এবার চারদিক থেকে বিপদে পড়ে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হাদির মৃত্যুর খবরে সারা বাংলাদেশে অগ্নিসংযোগ এবং সেই রাতেই দীপু চন্দ্র দাস নামের একজন হিন্দু যুবককে পুড়িয়ে হত্যা করায় এবার আন্তর্জাতিক মহল থেকে ডক্টর ইউনূসের উপর চাপ বাড়ছে। এছাড়াও দর্শক, এবার আওয়ামী লীগ বিষয়েও চাপ বাড়তে শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর। আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা কিছুতেই মানতে পারছে না আন্তর্জাতিক মহল। তবে কি দর্শক, শেষ মুহূর্তে এবার আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছে নাকি করছে না? আপনার কাছে কি মনে হয়? দর্শক, অবশ্যই এই বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, এছাড়াও ভিডিওর শুরুতেই যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। এবার মার্কিন কংগ্রেস সদস্যদের প্রতিবাদ কি নিয়ে? প্রতিবাদ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে এবং ইউনূসের একতরফা নির্বাচন আয়োজন নিয়ে। গতকাল 23শে ডিসেম্বর বুধবার ইউনূসের কাছে একটি চিঠি এসে পৌঁছে, যে চিঠিতে মার্কিন প্রভাবশালী কংগ্রেস সদস্যরা এই দাবি জানিয়েছেন যে একটি দল এভাবে নিষিদ্ধ হতে পারে না বা থাকতে পারে না, কিংবা একতরফা নির্বাচন হতে পারে না, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন প্রভাবশালী কংগ্রেস সদস্য। একই সঙ্গে আসন্ন নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা। হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাঙ্কিং মেম্বার প্রতিনিধি গ্রেগরি ডব্লিউ মেক্স এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাব কমিটির চেয়ারম্যান বিল হুইজেন্ডা এবং র্যাঙ্কিং মেম্বার সিডনি কামলেগার-ডোভ বুধবার 23শে ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই সংক্রান্ত এক চিঠি পাঠান। চিঠিতে সহস্বাক্ষর করেন জুলি জনসন ও টম সুওজি। চিঠিতে কংগ্রেস সদস্যরা বলেন, বাংলাদেশে জাতীয় সংকটের মুহূর্তে আগামী বছরের ফেব্রুয়ারি নির্বাচনের লক্ষ্যে একটি অন্তর্বর্তী সরকার গঠনের দায়িত্ব গ্রহণে আপনার এগিয়ে আসাকে আমরা স্বাগত জানাই। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবং ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে বাংলাদেশের জনগণের মতামত প্রতিফলনের পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তী সরকারের জন্য রাজনৈতিক মতাদর্শের সব পক্ষের সঙ্গে কাজ করা অত্যন্ত জরুরি। চিঠিতে আরও বলা হয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কার গুরুত্বপূর্ণ। তবে সরকার যদি রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত করে অথবা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু করে, তাহলে এসব লক্ষ্য অর্জন সম্ভব হবে না বলে তারা উদ্বেগ প্রকাশ করেন। কংগ্রেস সদস্যরা চিঠিতে আরও বলেন, সংগঠনের স্বাধীনতা এবং সম্মিলিত দায়ের পরিবর্তে ব্যক্তিগত ফৌজদারি দায়বদ্ধতা নীতি মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃত। তাদের মতে, আইনে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যেসব ব্যক্তি অপরাধ বা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত বলে প্রমাণিত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে কোনো রাজনৈতিক দলের সব কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত করার সিদ্ধান্ত এসব মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। খুব কড়া চিঠি। নিঃসন্দেহে ব্যক্তি অপরাধী হতে পারে, ব্যক্তির বিচার হতে পারে, কিন্তু রাজনৈতিক দল একদম নিষিদ্ধ এবং সেই রাজনৈতিক দলকে নির্বাচনেই অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না।
আমরা বলছি যে নির্বাচন হবে না বা নির্বাচন হবে, কারণ ইউনূসের যে তোড়জোড় ইতিমধ্যে শুরু হয়ে গেছে যে নির্বাচনটা তারা করেই ফেলবে। কিন্তু নির্বাচন করতে করতে বহু চাপ আসবে, বহুমুখী চাপ আসবে। এর মধ্যে চাপ আসা শুরু হয়ে গেছে, এই যে যেমন এই চিঠিটা, মার্কিন প্রভাবশালী কংগ্রেস সদস্যদের চিঠি, এমন আরো চিঠি আসবে নির্বাচনের মধ্যে। এবং ইউনূস যে অনড়, এরকম চাপ আসবে, বাংলাদেশ অগ্নিগর্ভ হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, লাশ পড়বে, তাও হয়তো শেষ পর্যন্ত নির্বাচনটা হয়তো 10% 15% মানুষের অংশগ্রহণেও নির্বাচন করতে পারে। কারণ নির্বাচনের পরিবেশ কিংবা দেশের পরিবেশটা যদি এমনটা থাকে এবং আওয়ামী লীগ যদি খুব বড় ধরনের কর্মসূচি নির্বাচনের দিকে ডাকে, যদি না মাস্ট ডাকবে, মানুষ তো ভোট কেন্দ্রে যাবে না, তবুও 10% ভোট কেন্দ্রে গিয়ে, এমন তো কোনো আইন নাই যে 10% অংশগ্রহণ করলে সেই নির্বাচনটা বাতিল হবে, এখনো পর্যন্ত তেমন কোনো আইন নেই। তো কাজে 10% 50% মানুষ ভোট দিতে যাবে, তাদের ভোট দিয়ে একটা নির্বাচন করে দিয়ে চলে যাবে, কিন্তু সেই পার্লামেন্টটা তো টিকবে না। আমাদের অতীত অভিজ্ঞতা কি বলে? নির্বাচন যতই করতে চাক বা যতই করে ফেলুক না কেন, কয়েকদিনের জন্য হয়তো একজনকে প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারে, কিন্তু ইন দ্য লং রান আন্তর্জাতিকভাবে সেটি টিকবে না, দেশীয়ভাবে টিকবে না। এই ঝুলন্ত পার্লামেন্ট দেশ চালাতে পারবে না, সেদিকেই যাচ্ছে পরিস্থিতি। এখন কংগ্রেসম্যানরা বা কংগ্রেস সদস্যরা চিঠি পাঠালেন, আরো চিঠি আসবে, এর মধ্যে আরো চাপ আসবে, আরো ফোন আসবে। তারপরেও দেখার বিষয় যে ইউনূস কি করেন, নির্বাচনটাকে এইভাবেই করে যান। তবে এটা ঠিক, এটা হলফ করে বলতে পারি, ইউনূস কোনোভাবেই, অন্ততপক্ষে ইউনূস ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দিবে না, দিতে চাইবে না। কারণ আওয়ামী লীগ যদি কোনোভাবে স্পেস পায়, এই ইউনূস বাংলাদেশের যে ক্ষতি করেছে, বাংলাদেশের যে ধ্বংসযজ্ঞ কায়েম করেছে, এবং আওয়ামী লীগের তো অবশ্যই কিচ্ছু থাকবে না। আমি এর আগেও বলেছি, ইউনূসের গ্রামীণ ব্যাংক, ইউনূসের কোনো অস্তিত্ব, ইউনূসের কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে থাকবে না। মানুষ এত ক্ষুব্ধ হয়ে গেছে, কারণ গত 1.5 বছরে জীবন শেষ করে দিয়েছে। আওয়ামী লীগের কোনো নেতা অপরাধ করতে পারে, দুর্নীতি করতে পারে, চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, কই আওয়ামী লীগের কোন চোর, ডাকাত, বদমাস একটা নেতাকে ধরে দুর্নীতির দায়ে বিচার হয়েছে গত 1.5 বছরে? হম্বিতম্বি আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ করে দিলাম। আওয়ামী লীগের একটা চোরকে ধরে বিচার করুন, আওয়ামী লীগাররাও খুশি হবে, যারা আওয়ামী লীগের সৎ নিবেদিত প্রাণ তারা কিন্তু খুশি হবে। ধরতে পেরেছেন? একজন কেউ পারেননি, পারবেনও না। নির্বাচনও একটা ভালো নির্বাচন করতে পারবেন না। যাই হোক, চাপ বাড়তে থাকুক, আমরা দেখতে থাকি। সরকার যাবো করেও যে যাবে না তার প্রমাণ হলো হঠাৎই উপদেষ্টা পরিষদের রদবদলের গল্প ছড়ানো হচ্ছে। 18 ডিসেম্বর রাতে বাংলাদেশ পোড়ানোর ঘটনায় ব্যর্থতার দায় স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর উপর চাপিয়ে তার জায়গায় রজার খলিল ওরফে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। আচ্ছা, নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দেশ পোড়ানোর দায় খলিলুর রহমানের উপর কি কিছুটা বর্তাবে না? মানে তার না নিরাপত্তা নিশ্চিত করার কথা দেশে? যাই হোক, কথা তো অনেক কিছুই দিয়েছিলেন ইউনূস মহাজন, ক্ষমতা দখল করে কোনোটাই কি রাখতে পেরেছেন? রাখতে পারেননি। বিদায় নিলে তো নেওয়ার কথা খোদ ইউনূসের, কিন্তু তিনি তো গেড়ে বসে আছেন। যারা আগুন জ্বালিয়েছে তাদেরকে নিয়ে তিনি দেশ শাসন করছেন, তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন, তাদের সঙ্গে বিভিন্ন আয়োজনে যাচ্ছেন, আর তাদেরকে তিনি কিংস পার্টি বানিয়েছেন। আর বিদায় দিচ্ছেন কাকে? জাহাঙ্গীরকে। এরকম জাহাঙ্গীর গিয়ে খলিল এলে দেশের কি আসে যায় বলেন তো? বিগত 16 মাসে কিছুদিন পরপরই উপদেষ্টা পরিষদের রদবদলের গল্প ছড়ানো হয়েছে। কখনো কেউ নিজের প্রয়োজনে এক পদ ছেড়ে আরেক পদে গিয়েছেন, উপদেষ্টার পদ ছেড়েছেন, বাসভবন ছাড়েননি, পদ ছেড়েও গানম্যান নিয়ে ঘুরেছেন। ঘটনা কিন্তু কম ঘটেনি। সরকার ঘোষিত একটি নির্বাচন সামনে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজকাল আর কেউ কথা বলে না, কারণ বলার মতো কিছু নেই। দেশ জ্বলছে, মানুষ মারা যাচ্ছে, কারণ নিরাপত্তা নেই। সরকার আওয়ামী লীগ নিধন দিয়ে শুরু করেছিল, এখন নিজেদের কিংস পার্টির নেতারা টার্গেট হচ্ছে, পত্রিকার সম্পাদকরা টার্গেট হচ্ছে, অন্যান্য রাজনৈতিক দল যারা সরকারের পাশে গিয়ে দাঁড়িয়েছিল তারা টার্গেট হচ্ছে। ধানমন্ডি 32 আগুন লাগানো দিয়ে শুরু করেছিল সরকার, আর এখন আগুন গিয়ে লাগছে প্রথম আলো, ডেইলি স্টারের গায়ে। সরকার সামলাতে পারছে না, অথচ সরকারের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি কিনা একজন সর্বোচ্চ সামরিক কর্মকর্তা ছিলেন, আর তার সঙ্গে সরকারের আবার আন্তর্জাতিক মানের খেলোয়াড় একজন নিরাপত্তা উপদেষ্টাও আছেন, যাকে সুদূর আমেরিকা থেকে উড়িয়ে আনা হয়েছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, দুঃখিত আমি এর আগে মেজর জেনারেল বলেছিলাম, মানে তার জায়গায় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে বসানোর আলোচনা অনেকদিন ধরেই চলছিল। আবারও সেই আলোচনা এখন জোরে সোরে শুরু হয়েছে, বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার পড়ানোর পর থেকে। হতে পারে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার অর্থ হলো সরকার নিজেই মনে করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আর ম্যানেজেবল পর্যায়ে নেই। বিশেষ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর যে চাপ তৈরি হয়েছে তা শুধু রাজপথের নয়, সরকারের ভেতরেও এক ধরনের চাপ তো দেখাই যাচ্ছে। এই হত্যাকাণ্ডের পর অপরাধীদের গ্রেপ্তারের ব্যর্থতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে। সরকার যতই বলুক এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, বাস্তবে তো তা নয়, বরং এই ইস্যু বিরোধী শক্তি, বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্ম এবং সংগঠিত রাজনৈতিক গোষ্ঠীর জন্য একটি সমবেত অভিযোগে পরিণত হয়েছে।
এই চাপ থেকে বেরোতে গিয়ে একজন উপদেষ্টাকে সরিয়ে আরেকজনকে বসানোর সবচেয়ে সহজ সমাধান হয়তো হতে পারে, এটাই সরকারের সহজ হিসেব, হয়তো তাই সরকার ভাবছে। কিন্তু সমস্যা হলো এই বদল আসলে মানুষের নজর ঘোরানোর চেষ্টা। ছোট বড় সকলেই দেশ পোড়ানোর জন্য সরকারকে দায়ী করছে। শান্তির পায়রা ইউনূস যে শান্তির তালিব্যস্যাও বোঝেন না তা মাহফুজ আনাম বলছেন, মতিউর রহমান বলছেন সকলেই। অথচ এই কদিন আগেও মাহফুজ আনাম স্বনামে নিজের পত্রিকায় কলাম লিখে বলেছিলেন, মাননীয় ইউনূস আপনি যাবেন না। কিন্তু তাদের পত্রিকা পড়ানোর পর, অল্পের জন্য 30 জন সাংবাদিক আগুনে পুড়ে মারা যাওয়া থেকে বেঁচে যাওয়ার পর মাহফুজ আনাম কিন্তু সাহস করে লিখলেন না, এবার আপনি যান মাননীয় ইউনূস। তিনি এবং তার অন্যান্য সুশীল এবং শক্তিমান মানুষেরা রাস্তায় দাঁড়িয়ে সেমিনারে গিয়ে ইউনূসের সমালোচনা করছেন মৃদু মৃদু, ঠিকই, কিন্তু মানুষের জীবনকে এরকম নিরাপত্তাহীন করার জন্য, দেশকে একটা ভয়ঙ্কর সন্ত্রাসের অভয়ারণ্য করার জন্য সরকারের পদত্যাগটি তারা চাইছেন না কেন বলুন তো? অথচ এই মতিউর রহমান মাহফুজ আনামি কিন্তু দুই নেত্রীকে যেতে হবে বলে কলাম লিখেছেন। 2024 সালের আগস্টে দেশের সুশীল সমাজ গিয়ে শহীদ মিনারে সরকার পতনের এক দফা দাবি জানিয়েছিলেন যে শেখ হাসিনাকে যেতে হবে, কারণ তখন শেখ হাসিনার সরকার ছিল। ইউনূস সরকারকে যেহেতু মাহফুজ আনাম মতিউর রহমানরাই এনেছেন, তাদেরই লোকজন যেহেতু ক্ষমতায়, কেউ উপদেষ্টা কেউ সরকারের বিরাট কর্মকর্তা, তাই হয়তো তারা এখন সরকারের পদত্যাগ দাবি করছেন না, অনেক কুসুম কুসুম ভাষায় সরকারের সমালোচনা করছেন। যাই হোক, ফিরে আসি স্বরাষ্ট্র উপদেষ্টা বদলানোর বিষয়টিতে। শোনা যাচ্ছে জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র থেকে সরানোর কথা বললেও তাকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে রেখে দেওয়া হচ্ছে, অর্থাৎ ব্যর্থতার দায়ে কাউকে পুরোপুরি সরানো হচ্ছে না, অর্ধেক সরানো হচ্ছে, মানে কেবল দায়িত্ব স্থানান্তর করা হচ্ছে। এর মাধ্যমে আপনি কি বুঝলেন আমি জানি না, আমি তো বুঝলাম যে এই দেশ পোড়ানোর দায় সরকার নিচ্ছে না বা সরকারের এই ব্যর্থতা স্বীকার করছে না, বরং সরকার নিজেদের মধ্যে একটা ক্ষমতার পুনর্বিন্যাস করছে। রজার খলিল বা খলিলুর রহমানকে স্বরাষ্ট্রে আনার পেছনে একটি বড় হিসেব হয়তো আছে নিশ্চিত। তিনি নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ইতিমধ্যে রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোর ভেতরের মানুষ। সরকারের দৃষ্টিতে এটি একটি মহা নিরাপদ পছন্দ, কারণ যারা এই দেশ পোড়ানোর জন্য দায়ী তাদের অনেকের সঙ্গেই কিন্তু এই রজার খলিলের ওঠা বসা, তারা সকলেই পূর্ব পরিচিত, তারা রজার খলিলের ঘনিষ্ঠ মানুষও। আর বিদেশি শক্তির সঙ্গে তো রজার খলিলের দহরম মহরম পুরনো এবং পরীক্ষিত। কিন্তু মাঠ পর্যায়ের কি অবস্থা? রজার খলিল যখন নিরাপত্তা উপদেষ্টার পদ নেন বা তাকে বসানো হয় সুদূর আমেরিকা থেকে উড়িয়ে এনে, তখন সেনাপ্রধানের সঙ্গে তার বিরোধ শুরু হয় এবং স্বাভাবিকভাবেই এই বিরোধ নিয়ে ইউনূস এবং সেনাপ্রধান বা সেনাবাহিনীর ভেতর ক্যাচাল দেশকে আরো অনিরাপদ করে তুলেছিল। আরো বড় প্রশ্ন হলো, এই রজার খলিলকে তো কেউ চিনত না, ইউনূস তাকে আমেরিকা থেকে উড়িয়ে এনে নিরাপত্তা উপদেষ্টা করা পর্যন্ত। মাঠ পর্যায়ে বাস্তবতায় প্রশ্ন আগেই উঠেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরে তার গ্রহণযোগ্যতা কতটা। আর এখন তো পরিস্থিতি আরো নাজুক, আরো ভয়ঙ্কর। এখন নির্বাচনকালীন সময়, শুধু নীতি নির্ধারণ নয়, বরং মাঠে দ্রুত সিদ্ধান্ত, পারস্পরিক আস্থা এবং সমন্বয় দরকার আগের যে কোনো সময়ের তুলনায় বেশি। এখন এই জায়গাগুলোতে যদি দ্বিধা তৈরি হয়, রজার খলিলকে মেনে নিতেই অসুবিধা হয় মাঠে কাজ করা বাহিনীর, তাহলে পরিস্থিতি তো আরো জটিল হতে বাধ্য। এর সঙ্গে শোনা যাচ্ছে পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদলের সিদ্ধান্ত যুক্ত হওয়ার কথা। পুরো বিষয়টিকে আরো রাজনৈতিক রূপ দিচ্ছে কিন্তু সবকিছু মিলিয়ে। নির্বাচন সামনে রেখে পুলিশ প্রশাসনের উচ্চ পদে পরিবর্তন সাধারণত দুই ধরনের পরিস্থিতি তৈরি করতে পারে। একদিকে নিয়ন্ত্রণ জোরদার করার চেষ্টা হিসেবে দেখতে পারেন আপনি, অন্যদিকে নিয়ন্ত্রণকে পুরোপুরি প্রশ্নবিদ্ধ করা হিসেবেও ধরতে পারেন। প্রশ্ন হলো, এই রদবদল কি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য নাকি নির্বাচনী বাস্তবতা ম্যানেজ করার জন্য? প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীকে দায়িত্ব থেকে সরানোর বিষয়টি আলোচিত তো হচ্ছেই। প্রধান উপদেষ্টাকে ঘিরে যে ভয়ঙ্কর এবং উগ্রবাদী চক্রটি কাজ করছিল এতদিন, যারা পরিস্থিতিকে আজকের অবস্থায় নিয়ে এসেছে, তাদের মধ্যে এই ব্যক্তির নাম সবার প্রথমে উচ্চারিত হয় এবং এর সঙ্গে জড়িত স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনির নাম, যিনি কিনা একসময় হিজবুত তাহরির নামক একটি আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন বলেও জানা যায়। ফলে এখন হঠাৎ এসে এদের কাউকে সামনে এনে কাউকে পেছনে ঠেলে দেওয়ার বিষয়টিকে যে যেভাবেই দেখুন না কেন, আমি দেখি সরকারকে যারা এনেছে সেই ডেইলি স্টার, প্রথম আলো আর দেশের সুশীলদের চাপের মুখে সরকার একটু অদল বদলের খেলা খেলছে, আমি সেই হিসাবেই দেখছি ব্যাপারটা। এর বাইরে অন্য কোনো কারণ নেই, থাকতে পারে না। যেখানে পুরো ইউনূস সরকারেরই পদত্যাগ করা উচিত, দেশকে একটি তত্ত্বাবধায়কের হাতে দিয়ে ইউনূস প্রশাসনের পুরোটাই যখন সরে যাওয়ার দাবি নিয়ে সোচ্চার হওয়ার কথা এই সুশীল এবং সকল পক্ষের, তখন এই কুসুম কুসুম প্রতিবাদ, আগে কি সুন্দর দিন কাটাইতাম গান গাওয়া প্রতিবাদের জবাবে সরকারও এক ধরনের এক ঘরের মুখ আরেক ঘরে নিয়ে আপাতত কিছু একটা যে করছে সেটাই দেখাতে চাইছে। আর যদি নিয়ম কানুনের সামান্য বালাই থাকতো, অবশিষ্ট থাকতো, তাহলে এখন তো রাষ্ট্র নির্বাচন কমিশনের অধীনে থাকার কথা, সকল সিদ্ধান্ত নির্বাচন কমিশনের নেওয়ার কথা। তারা নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। এখন সরকারের উপদেষ্টাদের দপ্তর বন্টন করে কি হাতি ঘোড়া মারা হবে বলুন তো? আমি তো কিছু দেখি না আর কি। যা হোক, দেশ তো আর নিয়মে চলে না বা চলছে না। একটি অবৈধ শাসনের অধীনে বাংলাদেশ এখন যা হওয়ার কথা তাই হচ্ছে। আর ক্ষমতা দখল করেই তারা নিজেদেরকে অন্তর্বর্তী সরকার নাম দিয়ে শুরু থেকেই দাবি করে এসেছিল যে তারা নিরপেক্ষ এবং নির্বাচনমুখী। কিন্তু তারা দেশের তেল, গ্যাস, বন্দর বিদেশিদের দেওয়া থেকে শুরু করে হেন কিছু সিদ্ধান্ত নেই যে নেয়নি, কেবলমাত্র এসব প্রতিশ্রুতি পালন করা ছাড়া।
আর সবচেয়ে ভয়ঙ্কর এবং নিন্দাজনক কাজ করেছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, নির্বাচনে অংশ নিতে দিচ্ছে না এবং 17 মাসে কমপক্ষে 700 মানুষকে হত্যা করেছে কেবলমাত্র আওয়ামী লীগের সঙ্গে তাদের নাম জুড়ে দিয়ে। আজকে আওয়ামী লীগের রাজনীতি থাকলে মাহফুজ আনাম, মতিউর রহমানদেরকে রাস্তায় দাঁড়িয়ে নিরাপত্তা চাইতে হতো না, দেশ পাহারায় এই বিশাল শক্তিটি প্রহরীর ভূমিকায় থাকতো। এটা বিশ্বাস করেন তো? আমি করি। এখন দেশটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে আবার এক হাতে তাস আরেক হাতে নিয়ে সরকার কোন চাল চালতে চাইছে সেটা পরিষ্কার না হলে অনুমান করতে পারি যে সরকার কেন সেটা করতে চায়, যে কথা এতক্ষণ ধরে বললাম। শেষ মুহূর্তে উপদেষ্টা বদলানোর এই সিদ্ধান্ত একদিকে সরকারের নড়বড়ে অবস্থাকে নির্দেশ করে, অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার মরিয়ার চেষ্টাও প্রকাশ করে হয়তো, কিন্তু শেষ পর্যন্ত সরকার নিজেকে রক্ষা করা ছাড়া আর কিছুই করতে চাইছে বলে আমার মনে হয় না, বা মনে করার কোনো কারণ নেই। ওহো, শুরুতে একটা ধাঁধার কথা বলেছিলাম আপনাদের, ইলু গেল বিলু আইলো, গাছের মাথায় পানি আইলো। বলুন তো কি উত্তর? অনেকেই হয়তো জানেন, তারপর বলি উত্তরটা। এটি একটি গ্রাম্য প্রবাদ বা ধাঁধা। ইলু বিলু এলে বা গেলে কি আসে যায়, গাছের মাথায় নারকেলের মধ্যে পানি ঠিকই জমা হয়, পাওয়া যায়। জাহাঙ্গীর বা খলিলের অদলে বদলে কি আসে যায়, দেশে যা ক্ষতি হওয়া তা তো হয়েই গেছে। দিল্লিতে বসে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আসলে কি ধরনের নেতৃত্ব পরিবর্তনের পরিকল্পনা করছেন? জনবিচ্ছিন্ন, দুর্নীতিবাজ ও বিতর্কিত নেতারা কি সত্যি বাদ পড়বেন? সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের ভূমিকা কি হতে পারে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই পরিবর্তন কি বাস্তব নাকি শুধুই রাজনৈতিক ভাষণ? ভারতের বাংলা অনলাইন পত্রিকা দ্য ওয়ালে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা শুধু অতীতের ভুল স্বীকারই করেননি, ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তনের। দ্য ওয়ালের নির্বাহী সম্পাদক অমল সরকারকে দেওয়া এই সাক্ষাৎকারটি শুধু একটি সাক্ষাৎকার নয়, এটি কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ। এক, এটি কোনো বাংলা গণমাধ্যমে শেখ হাসিনার প্রথম দীর্ঘ রাজনৈতিক আত্মসমালোচনামূলক সাক্ষাৎকার। দুই, এই সাক্ষাৎকারে তিনি সরাসরি স্বীকার করেছেন যে দলের কিছু নেতা জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল। তিন, তিনি পরিষ্কারভাবে বলেছেন একই মুখ নিয়ে ফিরে এসে ভিন্ন ফল আশা করা যায় না। বাংলাদেশের রাজনীতিতে এই বাক্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সমালোচকদের প্রধান অভিযোগ ছিল দলটি আত্মসমালোচনা করে না। শেখ হাসিনা বলেছেন তৃণমূলের বার্তা স্পষ্ট, কিন্তু এই বার্তাটা কি? মাঠ পর্যায়ের কর্মীদের সঙ্গে কথা বললে যে বিষয়গুলো উঠে আসে তা হলো স্থানীয় পর্যায়ে কিছু নেতা দীর্ঘদিন ধরে ক্ষমতায় থেকে দুর্নীতি ও দাপট তৈরি করেছিলেন। তৃণমূল কর্মীদের মতামত কেন্দ্রীয় নেতৃত্ব পর্যন্ত পৌঁছায়নি। তরুণ কর্মীরা মনে করেন দলটি এখন 2008 বা 2014 সালের রাজনৈতিক বাস্তবতায় আটকে আছে। এই অসন্তোষ শুধু সংগঠনের ভিতরে সীমাবদ্ধ ছিল না, 2024 সালের রাজনৈতিক অস্থিরতায় এই ক্ষোভ প্রকাশ্যে হয়ে ওঠে। সংস্কার অনেক আগেই করা উচিত ছিল। শেখ হাসিনার এই স্বীকারোক্তির মানে কি? বাংলাদেশের রাজনীতিতে খুব কম নেতা প্রকাশ্যে বলেন আমাদের আগেই সংস্কার করা উচিত ছিল। এই বাক্যের ভিতরে লুকিয়ে আছে তিনটি বার্তা। এক, দল বুঝতে পেরেছে ক্ষমতায় থাকার সময় আত্মতুষ্টি কাজ করেছে। দুই, যে সাংগঠনিক কাঠামো একসময় কার্যকর ছিল তা এখন অচল। তিন, জনসংযোগ আর শুধুই মিছিল মিটিংয়ে সীমাবদ্ধ নেই। শেখ হাসিনা স্পষ্ট করে বলেছেন নেতাকে মাঠে শ্রমিকদের সঙ্গে যেমন কথা বলতে হবে, তেমনি ডিজিটাল মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গেও যোগাযোগ রাখতে হবে। তাহলে জনবিচ্ছিন্ন ও বিতর্কিত নেতারা কি সত্যি বাদ পড়বেন? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আওয়ামী লীগে বিতর্কিত নেতা বলতে সাধারণত যাদের বোঝানো হয় যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, যারা এলাকায় ভয়ভীতি ও সন্ত্রাসের সঙ্গে যুক্ত, যারা জনগণের কাছে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছেন। শেখ হাসিনা সরাসরি নাম নেননি, কিন্তু তার বক্তব্যে জবাবদিহির শক্তিশালী ব্যবস্থা গড়ার কথা তিনি বলেছেন। এর অর্থ কি? বিশ্লেষকদের মতে এর মানে হতে পারে কমিটি পুনর্গঠন করা, পুরনো সভাপতি সাধারণ সম্পাদকদের সরানো এবং মনোনয়ন প্রক্রিয়া কঠোর করা। শেখ হাসিনা এখন বাংলাদেশের বাইরে দিল্লিতে অবস্থান করছেন। অনেকে প্রশ্ন তুলেছেন দেশের বাইরে থেকে কি দল পুনর্গঠন সম্ভব? ইতিহাস বলছে সম্ভব। 1975-এর পর আওয়ামী লীগ নেতৃত্বহীন অবস্থায়ও সংগঠিত হয়েছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। আজকের রাজনীতি তাৎক্ষণিক প্রতিক্রিয়া রাজনীতি, মাঠে উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দিল্লি থেকে দেওয়া নির্দেশ আর ঢাকার বাস্তবতার মধ্যে ফাঁক তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। দ্য ওয়ালের সাংবাদিকের প্রশ্ন ছিল স্পষ্ট, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলকে সামনের সারিতে আনা হবে কি? শেখ হাসিনার উত্তর ছিল কৌশলী। তিনি বললেন আওয়ামী লীগ পারিবারিক দল নয়। এই বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য বিশাল, কারণ একদিকে দলকে পরিবারতন্ত্রের অভিযোগ থেকে দূরে রাখতে চাইছেন তিনি, অন্যদিকে দরজা পুরোপুরি বন্ধ করছেন না। বিশ্লেষকদের মতে জয় প্রযুক্তি ও নীতি পর্যায়ে ভূমিকা রাখতে পারেন, পুতুল সামাজিক এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দলের মুখ হতে পারেন, কিন্তু মাঠের রাজনীতিতে তারা কতটা গ্রহণযোগ্য এটাই আসল প্রশ্ন। শেখ হাসিনা বলেছেন নতুন নেতৃত্ব শুধু ঢাকার অভিজাত মহল থেকে নয়, জেলা থেকে আসতে হবে। এই বক্তব্য বাস্তবায়ন করতে হলে তৃণমূল কাউন্সিল কার্যকর করতে হবে, ভোটাভুটির মাধ্যমে নেতৃত্ব বাছাই করতে হবে এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কিছুটা শিথিল করতে হবে। কিন্তু আওয়ামী লীগের ঐতিহাসিক সংস্কৃতি কি তা মেনে নেবে? এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
অভ্যন্তরীণ গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়, মানে ভিন্নমত সহ্য করা। দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলগুলোর জন্য এটা সবচেয়ে কঠিন সংস্কার, কারণ এতে নেতৃত্বের কর্তৃত্ব কমে কিন্তু দীর্ঘমেয়াদে দল শক্তিশালী হয়। শেখ হাসিনা কি এখন সেই ঝুঁকি নেবেন? এই সাক্ষাৎকারটি দুইভাবে দেখা যায়। এটি রাজনৈতিক ফিরে আসার প্রস্তুতি এবং আদর্শিক আত্মসমালোচনার সূচনা। সম্ভবত সত্যটা এই দুয়ের মাঝামাঝি, কারণ আওয়ামী লীগ জানে আগের মতো রাজনীতি আর সম্ভব নয়। শেষ প্রশ্নটা খুব সহজ, আওয়ামী লীগ কি সত্যি বদলাতে পারবে? যদি কথা আর কাজের ফারাক কমে, জনবিচ্ছিন্ন নেতারা সত্যি বাদ পড়েন আর তরুণদের সিদ্ধান্তের অংশ হয়। নইলে এই সাক্ষাৎকার ইতিহাস হয়ে যাবে একটি সুযোগ হারানোর দলিল হিসেবে। আপনার কি মনে হয়, শেখ হাসিনার এই বার্তা কি বাস্তব পরিবর্তনের ইঙ্গিত নাকি রাজনৈতিক কৌশল? প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।